হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো WBCS প্রিলিমস 2021-এর জন্য যে আমরা পলিটি এবং ইকোনমিক প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি, তো আজকে আমরা করাবো হচ্ছে 14 নম্বর প্র্যাকটিস সেট। তো দেখো এর আগে 13টি প্র্যাকটিস সেট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের 14 নম্বর প্র্যাকটিস সেটটি। তো চলো দেখে নিই কী কোশ্চেন রয়েছে আজকে। প্রথম কোশ্চেন দেখো রয়েছে যে গণপরিষদের মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তো এই গণপরিষদে মোট কয়টি তোমার অধিবেশন হয়েছিল, তো এখানে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 11টি কিন্তু অধিবেশন বসেছিল। তো দেখো এই যে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 1946 সালের নভেম্বর মাসে কিন্তু এই গণপরিষদ গড়ে উঠেছিল। এই গণপরিষদে ভারতীয় সংবিধান রচনা করতে কিন্তু মোট 2 বছর 11 মাস 18 দিন কিন্তু সময় নিয়েছিল। আর এই সময়কালে গণপরিষদের মোট অধিবেশন বসেছিল হচ্ছে 11টি অধিবেশন। দেখো এই গণপরিষদ গঠনের দাবি কিন্তু প্রথম উত্থাপিত হয় কত সালে? 1934 সালে। তো মানবেন্দ্রনাথ রায় কিন্তু প্রথম এই গণপরিষদ গঠনের দাবি তোলেন 1934 সালে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে যে ব্যক্তিগত সম্পত্তির অধিকারটি বর্তমানে সংবিধানের কত নং ধারায় উল্লেখিত রয়েছে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 300 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতের সংবিধান যখন প্রবর্তিত হয় তখন কিন্তু এই নাগরিকদের মোট 7টি মৌলিক অধিকার ছিল। আর কিন্তু পরবর্তীতে 1978 সালে 44তম সংশোধনী আইন অনুযায়ী সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকার অধ্যায় থেকে কী করা হয়? বাতিল করা হয়। আর তার পরবর্তীতে বর্তমানে কিন্তু এই যে সম্পত্তির অধিকার, এটি কিন্তু হচ্ছে বর্তমানে এই অধিকারটা রয়েছে কোথায়? 300 নং ধারায় কিন্তু এইটাই আইনগত অধিকার হিসাবে স্থান পেয়েছে। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই, দেখো রয়েছে যে ভারতের সংবিধানের কত নং ধারা বলে ভারতের রাষ্ট্রপতি প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদান করতে পারে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 72 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতের সংবিধানের এই 72 নং ধারায় কিন্তু বলা রয়েছে যে ভারতের রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা কঠোর সাজাপ্রাপ্ত ব্যক্তি যে রয়েছে তাদের দণ্ড মুকুব বা হ্রাস বা লঘু করতে পারবে। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই, দেখো রয়েছে যে লোকসভার কতজন সদস্যকে নিয়ে কোরাম হয়, অর্থাৎ কতজন সদস্যকে নিয়ে এই কোরাম হতে পারে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 1 কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো লোকসভার মোট সদস্যর 1 যদি উপস্থিত হয় তবেই কিন্তু এই কোরাম অনুষ্ঠিত হয়, অর্থাৎ সবার কাজ চালু হয় আর কি। তো এখানে দেখো বলা রয়েছে যে মোট যে লোকসভা সদস্য রয়েছে তার 10% যদি থাকে, অর্থাৎ 1 যদি থাকে, তাহলেই কিন্তু এই কোরাম হয়ে থাকে। তো এই রাজ্যপালকে সোনার খাঁচার পাখি এর সঙ্গে তুলনা করেছেন কে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ এদের কেউই নয় হবে সঠিক উত্তর। কেন? কারণ হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে কিন্তু রাজ্যপাল যে পদটি রয়েছে এর অস্তিত্ব নিয়ে একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এই অধিকাংশ বিশেষজ্ঞই কিন্তু মনে করেছেন যে রাজ্যপালের যে অবস্থান রয়েছে সেই অবস্থানের নিরিখে রাজ্যপাল কিন্তু কোনো গুরুত্বই নেই, অর্থাৎ রাজ্যপালের কোনো কিন্তু এখানে গুরুত্ব নেই। আর ভারতের প্রথম মহিলা রাজ্যপাল যিনি ছিলেন এই সরোজিনী নাইডুই কিন্তু হচ্ছে রাজ্যপালকে সোনার খাঁচায় আবদ্ধ পাখি বলেছেন। তো এই সোনার খাঁচায় আবদ্ধ পাখির সঙ্গে তুলনা করেছেন হচ্ছে আমাদের রাজ্যপাল, প্রথম মহিলা রাজ্যপাল যিনি ছিলেন সরোজিনী নাইডু, তিনি কিন্তু এটা বলেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতবর্ষের কটি রাজ্যে বর্তমানে বিধান পরিষদ রয়েছে। তো দেখো কিছুদিন আগে পশ্চিমবঙ্গে কিন্তু এই বিধান পরিষদ গঠনের কথা বলা হয়েছিল। তো এখানে দেখো বলা রয়েছে যে বর্তমানে বিধান পরিষদ রয়েছে কোন কোন রাজ্যে, অর্থাৎ কয়টি রাজ্যে রয়েছে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 7টি রাজ্যে কিন্তু বর্তমানে এই বিধান পরিষদ রয়েছে। তো দেখো প্রথমে যে অঙ্গরাজ্যগুলির যে আইনসভা, এই অঙ্গরাজ্যগুলির আইনসভা কিন্তু সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। একটা হচ্ছে বিধান পরিষদ আর একটা হচ্ছে কি তোমার বিধানসভা। তবে রাজ্য আইনসভার বিধান পরিষদ যে রয়েছে এর বিশেষ কোনো কার্যকারিতা না থাকায় কিন্তু অধিকাংশ রাজ্যই কী করেছে? এই আইন প্রণয়ন করে কিন্তু বিধান পরিষদ লোপ করেছে। অর্থাৎ ভারতীয় সংবিধানের 169 নং ধারায় কিন্তু এই বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ বিষয়েও আলোচনা করা হয়েছে। তো এই যে বিলোপ যে করেছে, তো এই যে বিলোপ করতে যে পারবে সেটা কিন্তু বলা রয়েছে 169 নং ধারায়, এবং সৃষ্টি করার কথাও কিন্তু বলা রয়েছে 169 নং ধারায়। সেখানে সৃষ্টি এবং বিলোপের কথা বলা রয়েছে, আর সেই বলেই কিন্তু অনেক রাজ্যই কি এটাকে বিলোপ করে দিয়েছে। তো এই হিসাবে কিন্তু 7টি রাজ্যে বর্তমানে এই বিধান পরিষদ রয়েছে। তো কোন কোন রাজ্য? সেগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে তেলেঙ্গানা, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং হচ্ছে জম্মু ও কাশ্মীর। এই 7টি রাজ্যে কিন্তু বর্তমানে বিধান পরিষদ রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে যে সুপ্রিম কোর্টের ক্ষমতা এলাকা কটি, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ক্ষমতা রয়েছে বিশেষ, সেই এলাকা কয়টি রয়েছে সেই সুপ্রিম কোর্টের ক্ষমতার। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 4টি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতবর্ষের সংবিধানে
অখণ্ড বিচার ব্যবস্থা গৃহীত হয়েছে। আর এই অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে অধিষ্ঠিত আছেন কে? ভারতের সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্টের তোমার কার্যক্ষেত্রকে মূলত 4টি ভাগে বিভক্ত করা হয়। এই 4টি ক্ষেত্র কি কি? এক হচ্ছে মূল এলাকা, আর একটা হচ্ছে আপিল এলাকা, আর একটা কিন্তু হচ্ছে পরামর্শদানমূলক এলাকা, আর একটা হচ্ছে লেখ জারি করার এলাকা। এই 4টি কিন্তু রয়েছে। এছাড়া দেখো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অক্ষত ও অক্ষুণ্ণ রাখার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু মোট 5 প্রকার লেখ জারি করতে পারে। এই যে লেখর কথা বলা রয়েছে 4 নম্বরে, সেই লেখও কিন্তু 5 প্রকার জারি করতে পারে। এই লেখগুলি কি কি? এক হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, 2 হচ্ছে অধিকার পিচ্ছা, এছাড়াও রয়েছে তোমার পরমাদেশ, এছাড়াও রয়েছে কি প্রতিষেধ ও হচ্ছে উৎপেষণ। এই 5টি লেখ কিন্তু তোমার জারি করতে পারে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো রয়েছে যে ভারতের সংবিধানে সংবিধান সংশোধনের ধারণাটি যে রয়েছে সেটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো ভারতীয় সংবিধানের সংশোধনের অর্থ হলো কি? যে সংবিধান থেকে কিছু বিষয় কি বাদ দেওয়া, অর্থাৎ সংবিধানের কিছু বিষয় মুক্ত করা কিংবা সংবিধান থেকে কোনো বিষয় কিন্তু পরিবর্তন সাধন করা বা একদম বাদ দিয়ে দেওয়া, সেটাই কিন্তু হচ্ছে সংবিধান সংশোধন। আর ভারতবর্ষের সংবিধান সংশোধনের বিষয়টি গৃহীত হয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। আর ভারতের সংবিধানের 20 অধ্যায় অর্থাৎ 20 নম্বর অধ্যায়ে তোমার 368 নং ধারায় কিন্তু সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনা করা রয়েছে। আর ভারতের সংশোধনের মোট 3টি পদ্ধতি কিন্তু রয়েছে। এটা ভালো করে মনে রাখবে যে ভারতের যে সংবিধান সংশোধন হবে তার মোট কিন্তু 3টি পদ্ধতি রয়েছে। এই বিশেষ 3টি পদ্ধতিতে কিন্তু এই ভারতের সংবিধান সংশোধন হয়ে থাকে। এবার দেখো অপশন এতে যেটা রয়েছে গ্রেট ব্রিটেন, এই গ্রেট ব্রিটেনের থেকে কি কি নেওয়া হয়েছে সেটা দেখো। স্পিকার, একজন লোকসভার যে স্পিকার থাকবেন সেটা কিন্তু এই গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তারপর প্রধানমন্ত্রী থাকবেন সেটা নেওয়া হয়েছে। তারপর হচ্ছে রাষ্ট্রপতির কথা নেওয়া রয়েছে। এছাড়া হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, গ্রেট ব্রিটেন থেকে কিন্তু এটা নেওয়া রয়েছে যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু ধারণাটি নেওয়া হয়েছে কিন্তু গ্রেট ব্রিটেন থেকে। এরপরে যাব আমরা মার্কিন যুক্তরাষ্ট্র। তো দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু প্রস্তাবনার ধারণা, এছাড়া হচ্ছে মৌলিক অধিকার, এছাড়া হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এদের বিচারপতির অপসারণ পদ্ধতি যে রয়েছে এটাও কিন্তু বলা রয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে। এরপরে দেখো অপশন সিতে যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া থেকে কি কি নেওয়া রয়েছে? এক হচ্ছে যুগ্ম তালিকা, 2 হচ্ছে প্রস্তাবনার ভাষা, এছাড়া হচ্ছে যৌথ অধিবেশন। এই 3টি কিন্তু নেওয়া রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেই। দেখো রয়েছে যে ভারতের সংবিধানের কত নং তপশিলে আঞ্চলিক ভাষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 8ম তপশিল কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ভারতের সংবিধানের 8ম তপশিলে সরকারি ও আঞ্চলিক ভাষাগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর সংবিধান প্রবর্তিত হওয়ার সময় এই 8ম তপশিলে কিন্তু মোট 14টি ভাষার উল্লেখ ছিল। বর্তমানে এই তপশিলে মোট কয়টি ভাষা রয়েছে? 22টি কিন্তু বর্তমানে এই তপশিলে রয়েছে। আর ভারতীয় সংবিধানের সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17তম যেটা অধ্যায় রয়েছে সেখানে কিন্তু 343 থেকে 351 নং ধারায় কিন্তু আঞ্চলিক ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর স্বাধীন ভারতবর্ষে বিজি খেরের নেতৃত্বে 1955 সালে কিন্তু প্রথম এই ভাষা কমিশন যেটা রয়েছে সেটা কিন্তু গঠন করা হয়েছে প্রথম। তাহলে কত সালে? 1955 সালে কিন্তু বিজি খেরের নেতৃত্বে প্রথম এই ভাষা কমিশন গঠন করা হয় স্বাধীন ভারতে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি, অর্থাৎ পঞ্চায়েত সমিতি কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুসারে ভারতবর্ষে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছে। আর এই বলবন্ত রায় মেহতা কমিটি গড়ে উঠেছিল কত সালে? 1957 সালে কিন্তু এই বলবন্ত রায় মেহতা কমিটি গঠন হয়েছিল। আর এই কমিটির সুপারিশ অনুযায়ী 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় কিন্তু ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা সূচনা হয়েছিল। এরপরে দেখো এই ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর কি কি রয়েছে? এক হচ্ছে গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, 2 হচ্ছে ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, এছাড়া কিন্তু রয়েছে জেলা স্তরে কি জেলা পরিষদ। তো এর মধ্যে যে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তার মধ্যে কিন্তু একদম নিম্ন স্তরে রয়েছে কি গ্রাম স্তরে, নিম্ন স্তরে কিন্তু রয়েছে পঞ্চায়েত, আর একদম উচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ, আর কিন্তু মধ্যম স্তরে রয়েছে কি ব্লক বা পঞ্চায়েত সমিতি। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো রয়েছে যে বিশ্বের জোট নিরপেক্ষতার নীতির প্রবক্তাকে। এই যে বিশ্বের জোট নিরপেক্ষতার নীতি প্রবক্তা কে ছিলেন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ জওহরলাল নেহরু কিন্তু হয়ে যাবে এখানে
রাইট অ্যান্সার। তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে পশ্চিমী জোটের নেতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পূর্ব জোটের নেতা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক জোরালো সংঘাত দেখা দেয়, যার ফলে কি হয়, সমগ্র বিশ্ব দুটি মেরুতে কিন্তু বিভক্ত হয়ে যায়। আর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তৎকালীন জওহরলাল নেহরু, তার নেতৃত্বে কিন্তু তৃতীয় বিশ্ব এই দেশগুলি যে রয়েছে মার্কিন, তারপরে হচ্ছে সোভিয়েত, এগুলি কিন্তু কোনো জোটের অন্তর্ভুক্ত না হয়ে স্বাধীনভাবে একটি তৃতীয় ফ্রন্ট বা জোট তৈরি করে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে ভারতের সংবিধানের কত নং ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করা হয়েছে। তো দেখো ভারতীয় সংবিধানের কত নং ধারায় এই মৌলিক কর্তব্য আলোচনা করা হয়েছে, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, 51 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতের সংবিধান যখন প্রবর্তিত হয় তখন সংবিধানের মৌলিক কর্তব্যের বিষয়টি ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু এই কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়। আর এই সংবিধানের চতুর্থ ক অধ্যায়ে কিন্তু এই কর্তব্যগুলো রয়েছে। আর বর্তমানে ভারতের সংবিধানের নাগরিকদের মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে যে প্রথম সংবিধান সংশোধনী আইন বলে কোন তপশিলটি যুক্ত করা হয়েছে। তো এই সংবিধান সংশোধন করা যাবে, এই আইন বলে কোন তপশিলটি যুক্ত করা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 9ম তপশিল হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো ভারতের সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল কত সালে? 1951 সালে। আর এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে কিন্তু 9ম তপশিলটা যুক্ত করা হয়েছে। তো এটা যারা তোমরা জানো যে তপশিল কয়টা ছিল যখন আমাদের সংবিধান গঠন হয়, তখন তপশিল কয়টা ছিল সেটা জানলে কিন্তু এটা তোমরা অনায়াসে কিন্তু এটার অ্যান্সার করতে পারবে, অর্থাৎ 9ম তপশিল কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে অর্থনীতিতে চাহিদা হলো, অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায়। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি, অপশন বি কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত একটা আকাঙ্ক্ষাই কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো এখানে অর্থনীতিতে চাহিদা বলতে কার্যকারী চাহিদাকে বোঝায়, অর্থাৎ যে আকাঙ্ক্ষার সঙ্গে থাকতে হবে কি, ক্রয় ক্ষমতা বা অর্থ। যেমন কোনো দরিদ্র দিনমজুর যদি একটি ফ্রিজ কেনার আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু তার ক্রয় ক্ষমতা যদি না থাকে, তাহলে কিন্তু সেটাকে চাহিদা বলা যাবে না। অর্থাৎ তার যদি আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে যদি তার ক্রয় ক্ষমতাও থাকে, তাহলেই কিন্তু সেটাকে অর্থনীতিতে কী বলা হবে, চাহিদা কিন্তু বলা হবে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে যে বর্তমানে ভারতীয় অর্থনীতির চরিত্র, অর্থাৎ বর্তমানে ভারতীয় অর্থনীতি কোন প্রকৃতির রয়েছে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ধনতন্ত্র ঘেঁষা মিশ্র অর্থনীতি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো স্বাধীনতার পর ভারতীয় অর্থনীতির চরিত্র নিরূপণে গৃহীত সিদ্ধান্ত অনুসারে কিন্তু ভারতীয় অর্থনীতি কী প্রকৃতি ছিল, মিশ্র প্রকৃতি ছিল। আর পরবর্তীকালে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ গঠনের লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা কিন্তু রচিত হওয়ায় ভারতীয় অর্থনীতিতে কিন্তু রাষ্ট্রের প্রাধান্য প্রকট হয়ে ওঠে। আর এই ধরনের ব্যবস্থা কায়েম ছিল উদারীকরণের নীতি ঘোষিত হওয়ার আগে পর্যন্ত, কিন্তু 1991 সালে পরবর্তীকালে এই পরবর্তী সময়ে কিন্তু ভারতীয় অর্থনীতি কী হয়েছে, ধনতন্ত্র ঘেঁষা মিশ্র অর্থনীতি ব্যবস্থায় কিন্তু পরিণত হয়েছে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ধনতন্ত্র ঘেঁষা মিশ্র অর্থ ব্যবস্থা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় অর্থনীতিতে 1951 সালে যে কারণে স্মরণযোগ্য তা হলো, অর্থাৎ ভারতীয় অর্থনীতি 1991 সাল যে রয়েছে সেই অর্থনীতিতে কিন্তু 91 সালটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কেন স্মরণীয়, তাই এখানে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ উদারীকরণ নীতির ঘোষণা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 1991 সালে স্বাধীনতার পর ভারতীয় অর্থনীতিতে এক মৌলিক পরিবর্তন ঘটে। আর দেখো উদারীকরণের নীতি কিন্তু ঘোষিত হওয়ার দ্বারাই কিন্তু ভারতের সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ গঠনের লক্ষ্য থেকে সরে এসে কি হয়, মুক্তবাজার অর্থনীতির কিন্তু প্রচলনের উদ্দেশ্যে সমগ্র অর্থনীতির ক্ষেত্রে আমূল সংস্কার প্রক্রিয়া এখানে চালু করা হয় 1991 সালে। তাই এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। তো দেখো এখানে 1991 সালে স্বাধীনতার পর ভারতীয় অর্থনীতিতে এক মৌলিক পরিবর্তন ঘটে। আর দেখো উদারীকরণের নীতি ঘোষিত হওয়ার দ্বারা কিন্তু ভারত সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ গঠনের লক্ষ্য থেকে সরে এসে মুক্তবাজার অর্থনীতির প্রচলনের উদ্দেশ্যে সমগ্র অর্থনীতির ক্ষেত্রে আমূল সংস্কার প্রক্রিয়া চালু করে। পরবর্তী কোশ্চেন দেখে নেব, দেখো রয়েছে যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় আমদানির পরিমাণ অপরিবর্তিত থেকে যদি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হতে পারে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ
উপরের কোনোটি নয় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ব্যালেন্স অফ পেমেন্ট যেটা বলা রয়েছে এখানে বিওপি, এই বিওপির ফুল ফর্ম হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আর এর চলতি খাতে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো দেশ সারা পৃথিবীতে যে সমস্ত দ্রব্য বা সেবা সামগ্রী রপ্তানি করে এবং সারা পৃথিবী থেকে যে সমস্ত দ্রব্য বা সেবা সামগ্রী আমদানি করে তার হিসাব কিন্তু রক্ষিত হয় এখানেই। আর আমদানির পরিমাণ অপরিবর্তিত থেকে রপ্তানির পরিমাণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু চলতি খাতে উদ্বৃত্ত হওয়ার প্রবণতা তৈরি হবে, কিন্তু উদ্বৃত্ত হওয়ার যে একটা প্রবণতা তৈরি হবে, কিন্তু পরবর্তীতে এটা উদ্বৃত্ত হবেই তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না, বরং তা নির্ভর করে কার উপর, সংশ্লিষ্ট পরিস্থিতির উপর, অর্থাৎ তৎকালীন পরিস্থিতির উপর নির্ভর করেই কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে যে কোনো অর্থনীতিতে মোট ভোগ্য ব্যয় যদি মোট আয়ের সমান হয় তাহলে কি হয়? মোট ভোগ ব্যয় যদি মোট আয়ের সমান হয় তাহলে কি হতে পারে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ ওই অর্থনীতিতে কিন্তু মোট উৎপাদন হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো দেখো কোনো অর্থনৈতিক ব্যবস্থার ভোগ ব্যয় যেটা রয়েছে সেই ভোগ ব্যয় যদি মেটানোর পর আয়ের অবশিষ্ট অংশ বা সঞ্চয় যদি পরবর্তীকালে বিনিয়োগযোগ্য তপশিলে রূপান্তরিত হয়, তো এখন এই সঞ্চয়ের পরিমাণ শূন্য বলে কিন্তু ভবিষ্যতের বিনিয়োগযোগ্য তহবিলের অভাবে নতুন উৎপাদন সংস্থা তৈরি না হলে বেকারত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে এনআইএ সমান কি? তো দেখো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ জিএনপি থেকে যদি জিডিপি মাইনাস করা যায় তাহলে কিন্তু এই এনআইএ পাওয়া যায়। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে অর্থনীতি ও পরিবেশ যে সূত্র দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত তা হলো। তো এই অর্থনীতি এবং পরিবেশ কোন সূত্র দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ ও তার চারিত্রিক গুণ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই প্রাকৃতিক সম্পদ গুণগত কারণে উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহৃত হয়, আবার উৎপাদন ও ভোগজাত ক্ষতিকর যে উপাদান রয়েছে সেই উপাদানের শোষণের ক্ষমতাও কিন্তু রাখে। এই দুই রকম কার্যকারিতার দ্বারা পরিবেশ ও অর্থনীতি পরস্পরের সঙ্গে কি হয়? সম্পর্কযুক্ত হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ন্যাশনাল হাউজিং ব্যাংক ড্যাশের অধীনস্থ, কিসের অধীনস্থ রয়েছে? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ যে আরবিআই হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর। তো দেখো এই এনএসবি যেটা রয়েছে, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক, এই এনএসবি কিন্তু আরবিআই এর সম্পূর্ণ অধীনস্থ সংস্থা। আর এটা তৈরি হয়েছে কত সালে? 1988 সালে কিন্তু এটা তৈরি হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে মগধ স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তাও মগধ স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ পাটনা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে বাজেটে প্রাথমিক ঘাটতি যেটাকে বলা হচ্ছে প্রাইমারি ডেফিসিট ইকুয়াল টু ফিসক্যাল ডেফিসিট। তো এখানে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ইন্টারেস্ট ব্যয় কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের অর্থ কমিশনের সদস্য সংখ্যা। তো ভারতের অর্থ কমিশনের কতজন সদস্য থাকেন? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি অপশন এ কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ 5 জন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো একজন চেয়ারম্যান সহ 5 জন কিন্তু সদস্য থাকে, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে MGNREGA চালু হয়েছে কবে থেকে এটি চালু হয়? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2006 সাল কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো MGNREG যেটা রয়েছে এই অ্যাক্টটা কিন্তু 2005 সালে হয়, কিন্তু পরবর্তীতে এটা চালু হয় কত সালে? সেটা হচ্ছে 2006 সালে 2রা ফেব্রুয়ারি কিন্তু এটা চালু হয়। তার জন্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।